আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম লাফি গল্পের পার্ট 5। চলেন শুরু করা যাক। কথাটি বলে পুতুলের ঠোঁটে চুমু দিয়ে বসলো লাফি, যার জন্য পুতুল মুঠে প্রস্তুত ছিল না। প্রায় 3 মিনিট লাফি পুতুলের ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট এক করে রাখে। পুতুল নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু লাফির সাথে পেরে ওঠে না। যখনই লাফি পুতুলকে ছেড়ে দেয়, ঠিক তখন পুতুল লাফিকে থাপ্পড় মেরে বসলো। তোমার সাহস হয় কেমনে আমাকে কিস করার? হ্যাঁ? লাফি তো অবাক। তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? পুতুল বলে, একদম চুপ কর আর আমার বাসা থেকে বের হয়ে যা বেয়াদব। লাফি বলল, সমস্যা কি তো? পুতুল বলল, আমার কোনো সমস্যা না, সমস্যা হলে তোমার হবে। লাফি বলল, আমারও কোনো সমস্যা নেই। পুতুল বলল, তুমি আমাকে কোন অধিকারে কিস করলে? হ্যাঁ? লাফি বলল, ভালোবাসার মানুষকে কিস করা যায়। পুতুল বলল, হোয়াই? কিসের ভালোবাসা আর কিসের ভালোবাসার মানুষ? হ্যাঁ? লাফি বলল, কেন তুমি আমাকে ভালোবাসো না বুঝি? পুতুল বলল, আপনাকে কেন আমি ভালোবাসতে যাব? হ্যাঁ? লাফি বলল, প্লিজ পুতুল, ফাইজলামি করো না, আমি কিন্তু সিরিয়াস। পুতুল বলল, আমি কি আপনাকে বলছি আপনাকে আমি ভালোবাসি? লাফি বলল, বলো নাই, কিন্তু আমি জানি তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসো। ঠিক সেই সময় একটি বাচ্চা এসে বলতে থাকে, আম্মু আম্মু, এটা কি আমার বাবা হয়? কথাটি শুনে লাফি বেশ অবাক হয়, কারণ কে এই বাচ্চা আর পুতুলকে কেন মা বলে ডাকছে। তারপর পুতুল বলল, না বাবা, এটা তোমার বাবা না, তোমার বাবা তো ওই দূর আকাশে থাকে। বাচ্চাটি বলে উঠল, তুমি না বলেছিলে আব্বু আসবে আমার? রাফি পুতুলকে বলে, কে এ বাচ্চা আর কি সম্পর্ক তোমার ওর সাথে? পুতুল বলে ওঠে, ও আমার ছেলে। রাফি বলে, তার মানে তুমিও বিয়ে করছো? তাহলে তোমার স্বামী কোথায়? একটু ডাকো, তাকে একটু দেখি। পুতুল বলে, এইসব কথা বাদ দেন, আপনি এখন আসুন। রাফি বলে, না, তুমি সব কিছু বলো। আর তুমি নাকি কখনো বিয়ে করবে না বলেছিলে? এই কথাটি শুনে পুতুল বেশ রেগে যায়। পুতুল বলে, কেন, আমি কি তৃতীয় লিঙ্গের লোককে বিয়ে করতে পারবো না? আমি তো সেটা বলি নাই। পুতুল বলে, আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা আমি ভালো করেই বুঝি। রাফি বলে, তুমি আর সেই আগের পুতুল নেই। পুতুল বলে, সেটা আপনাকে ভাবতে হবে না, আপনি প্লিজ এখান থেকে চলে যান। রাফি বলে, চলে যাব, তার আগে একটি কথা বলি। পুতুল বলল, বলেন। আমি তোমাকে এখন অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে আমি যখন ছেড়ে চলে গেছিলাম, আমার পরিস্থিতি তখন খুব খারাপ ছিল। পুতুল বলে, পরিস্থিতি খারাপ ছিল না, আপনার টাকা দরকার ছিল। বলে, সেটাও ঠিক, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম চলো আমরা পালিয়ে বিয়ে করি। পুতুল বলে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মান সম্মান আছে। আমি চাইনি আমার বাবা মার সম্মান ধুলে মিশে যাক। রাফি বলে, তোমার মা বাবা কোথায়? ওদেরকে দেখছি না যে। পুতুল বলে, ওরা মারা গিয়েছে। লাফি বলে, ও, কিন্তু তোমার তো একজন ভাই ছিল, উনি কোথায়? পুতুল বলে, ও নাই, ও মারা গিয়েছে। রাফি বলে, ফাইজলামি করো না, সত্যি সত্যি বলো কি হয়েছে। পুতুল বলে, ওইসব শুনে আপনি কি করবেন? রাফি বলে, আগে শুনি। পুতুল বলে, কিন্তু আপনাকে কোনো বলার প্রয়োজন আমি মনে করছি না। রাফি বলে, প্লিজ প্লিজ পুতুল, সবকিছু আমাকে খুলে বলো, প্লিজ পুতুল। পুতুল বলে, বললে আপনি এখান থেকে চলে যাবেন, আগে কথা দিন। লাফি কোনো উত্তর না পেয়ে শেষ পর্যন্ত কথা দেয়, আমি চলে যাব, কথা দিলাম। তবে শুনুন, আপনি যখন বিদেশ চলে যান, তারপরে মা বাবা ভাইয়া আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু আমি বিয়ে করি নাই। কেন জানি আপনাকে বলতে পারছিলাম না, যার কারণে বিয়ের প্রস্তাব আসলে আমি সোজা না করতাম। তো বয়স হচ্ছে আমি বিয়ে করতেছি না। গ্রামবাসীরা এটা জানার পর অনেক অনেক নেগেটিভ কথা বলতো, আমি নাকি হিজলা, আমি কখনো মা হতে পারবো না, আমার অনেক সমস্যা আছে, আরও অনেক কথা যা বলার মতন ভাষা পাচ্ছি না। এরপর কোনো উপায় না পেয়ে আমার ভাইয়া বিয়ে করলো। বিয়ের পর ভালোই আমাদের দিন যাচ্ছিল হাসি খুশিতে। হঠাৎ একদিন আমার ভাই, ভাবি, মা, বাবা সবাই একসঙ্গে হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আমি কেন বিয়ে করতেছি না, আমার কি কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে ওরা সবাই মিলে সমাধান করবে। ওদের অনেক রিকোয়েস্টের পর আমাদের সম্পর্কের কথাটি ওদেরকে আমি বলি। তখন আমার ভাইয়া বলল, তো ওদের বাসার ঠিকানা দে, আমি ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই। তখন আমি তোমার সেই সব কথাগুলি সবাইকে বলি, যে তোমার 5 লাখ টাকা লাগবে বিদেশে যাওয়ার জন্য, আর তুমি যা যা বলছো সবকিছু তাদেরকে আমি খুলে বলি। এটা শোনার পর ভাইয়া আমার বাবা আমাকে বলল, কেন এই কথাটি তাদেরকে বলি নাই, যত কষ্ট হোক না কেন টাকা ম্যানেজ করে দিতাম। আমি তখন বলি, যদি কপাল থাকতো এমনি হতো, কপালে নাই তাই হয়নি। তখন ভাইয়া আবার বলে, শুন পুতুল, অতীত ভুলে যা,
আমি ভালো একটি ছেলে দেখে তোর বিয়ের ব্যবস্থা করতেছি, কিন্তু আমি আবার তাদেরকে না করে দেই। তবুও ওরা অনেক চেষ্টা করছে, আমি রাজি হইনি এখনো। এরপর দেখতে দেখতে আমার ভাবি গর্ভবতী হয়। তখন আরও যেন পরিবারের হাসি খুশি চলে আসলো। এইভাবেই দেখতে দেখতে ভাবির ডেলিভারির সময় হয়ে আসে। তাই মা, বাবা, ভাইয়া, ভাবি সবাই শহরের একটি হাসপাতালের দিকে রওনা দেয়, কারণ আমাদের গ্রামে তেমন কিছু ভালো ডাক্তার ছিল না। এদের যাওয়ার 1 ঘন্টা পর একটি অচেনা নাম্বার থেকে আমার ফোনে বারবার কল আসে। প্রথমত রিসিভ করতে চাইনি, তারপর একের পর এক কল আসতেই আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ও পাশ থেকে আওয়াজ আসলো, আপনি কি পুতুল? আমি পুতুল, কি সমস্যা? লোকটি তখন বলে, আপনার কি একটি প্রাইভেট কারে বসে আপনার পরিবার হাসপাতালে যাচ্ছিল? আমার মা, বাবা, ভাই, ভাবি, কেন কোনো সমস্যা হয়েছে? তখন লোকটি বলে ওঠে, আপনার পরিবারের সবাই রাস্তায় দুর্ঘটনায় মারা গেছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই আবার উল্টা জিজ্ঞাসা করি, আপনি আমার নাম্বার কোথায় পাইলেন? তখন লোকটি বলে, আপনার বায়ার হবে সম্ভবত। ওনার মানিব্যাগে একটি নাম্বার লিস্ট করা ছিল, সেখানে সবার উপরে আপনার নাম্বারটা ছিল, তাই আপনাকে ফোন দিলাম। এই কথাটি শুনে আমার বুকের ভিতরে উলট পালট শুরু হয়ে যায়। আমার মনে পড়ে যায়, আমি তো এই মানিব্যাগ বায়াকে ভাইয়ের জন্মদিনে গিফট করেছিলাম, সাথে বাড়ির সবার নাম্বার লিখে দিছিলাম। যদি কখনো মানিব্যাগ হারিয়ে যায়, তখন যে পাবে সে যেন ফোন দিতে পারে। আচ্ছা, ওরা এখন কোথায় আছে? লোকটি বলল, সবাইকে লংপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাড়াতাড়ি আসুন, আমি এখানে অপেক্ষা করছি আপনার জন্য। কথাটি শুনে অবস্থায় আমি হাসপাতালে চলে যাই। গিয়ে দেখি সবাই মারা গেছে। ওদের লাশ দেখে আমি কান্না করছিলাম। এমন সময় একটি ডাক্তার আমাকে এসে বলে, ডাক্তারটি পুতুলকে কি বলেছিল এটা দেখার জন্য চ্যাপ্টার 6 এর জন্য অপেক্ষা করুন। এতক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। টাটা, বাই বাই।